নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করব সূর্য ও শনি যখন একই ঘরে অবস্থান করেন তখন কি ধরনের ফল দেখতে পাওয়া যায়। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, সূর্য ও শনি এই সংযোগকে পিতা পুত্রের সংযোগ বলা হয়। আমরা যেমন বাস্তব জীবনে দেখি যে পিতা এবং পুত্রের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ সবসময় খুব একটা সহজ হয় না। ভালো যেমন হয় তেমনি কিছু খারাপ উদাহরণও আমাদের চোখের সামনে থাকে। সেই রকম একইভাবে এই সংযোগে আমরা সেইভাবে সূর্য ও শনির সংযোগকে বলা হয় কর্তৃত্ব ও সংগ্রামের সংযোগ। পিতা ও কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতের যোগ, শৃঙ্খলা, কর্মঠতা ও আত্মনিয়ন্ত্রণের ইঙ্গিত দেয় এই যোগ। এক ঝলকে দেখে নিই সূর্য ও শনির স্বভাব কিরকম। সূর্য আত্মবিশ্বাস, পিতা নেতৃত্ব, অহংকার। শনি পরিশ্রম, ধৈর্য, সীমাবদ্ধতা এবং ন্যায় নির্দেশ করে। একত্র হলে জাতক হয় কর্মনিষ্ঠ কিন্তু আত্মসংঘর্ষযুক্ত। নিজের মধ্যেই একটা কনফ্লিক্ট লক্ষ্য করা যায় এনাদের মধ্যে। এবার দেখে নেব রবি ও শনির যোগের ভালো দিক। প্রশাসনিক ও ন্যায় বিচার সংক্রান্ত পেশায় সফলতা, দীর্ঘ পরিশ্রমে ধাপে ধাপে উন্নতি হতে দেখা যায়। আত্মনিয়ন্ত্রণ ও বাস্তববোধ এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। পরিণত ও গুরুগম্ভীর মনোভাবের হন এনারা। এবার খারাপ দিকগুলো একবার দেখে নিই। পিতার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত, অর্থাৎ একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট বোধ এনাদের মধ্যে সবসময় তৈরি হয়। আত্মবিশ্বাসের দ্বন্দ্ব, বিষণ্ণতা ও একাকিত্বের প্রবণতা লক্ষ্য করা যায়। কোন রাশিতে হলে শুভ হয়? তুলা, মকর, কন্যা, মীন এই রাশিগুলিতে মিশ্র ফল প্রদান করে। আর কর্কট, সিংহ, কুম্ভ রাশিতে দুর্বল ফল বা দ্বন্দ্বমূলক ফল লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 12টি ঘরের কোন কোন ঘরে কি ধরনের ফল দেয় এই যোগ। প্রথম ঘর অর্থাৎ লগ্ন ঘরে হলে দায়িত্ববান কিন্তু আত্মদ্বন্দ্বপূর্ণ হতে লক্ষ্য করা যায়। দ্বিতীয় ঘরে হলে পরিবারে কর্তৃত্ব নিয়ে সমস্যা তৈরি হয়। তৃতীয় ঘরে হলে শৃঙ্খলা ও সাহসের দ্বন্দ্ব। চতুর্থ ঘরে হলে মায়ের সঙ্গে দূরত্ব দেখতে পাওয়া যায় আর সাংসারিক জীবন বেশ চাপ যুক্ত হয়। পঞ্চম ঘরে হলে সন্তানের প্রতি দায়িত্ববোধ এবং এনারা সন্তানের প্রতি একটু কঠোর হয়ে থাকেন। ষষ্ঠ ঘরে হলে কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং সহজেই এনারা শত্রুদের দমন করতে পারে। সপ্তম ঘরে দাম্পত্য জীবনে কর্তৃত্ব নিয়ে সমস্যা লক্ষ্য করা যায়। অষ্টম ঘরে হলে গভীর আত্মবিশ্লেষণ এবং মানসিক চাপ এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। নবম ঘরে হলে পিতার সঙ্গে মতভেদ, একটা ধর্মীয় জেদও লক্ষ্য করা যায়। দশম ঘরে প্রশাসনিক কর্তৃত্ব, কর্মে উন্নতি দেখা যায়। 11তম ঘরে হলে সামাজিক বন্ধনে দায়িত্ববোধ। 12তম ঘরে হলে নিঃসঙ্গতা, আত্মবিরোধিতা এবং সন্ন্যাস প্রবণতা লক্ষ্য করা যায়। এই যোগের সাথে যদি আবার কোনো পাপক গ্রহ যুক্ত হয়, যেমন রাহু, কর্তৃত্ব নিয়ে জটিলতা এবং প্রতারণার শিকার হন এনারা। কেতু যুক্ত হলে আত্মবিশ্বাসের সংকট ও বিভ্রান্তি। মঙ্গল যুক্ত হলে হঠকারী সিদ্ধান্ত এবং রাগের একটা সমস্যা লক্ষ্য করা যায়। বুধ থাকলে চিন্তার মধ্যে দ্বৈততা এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। এবার চলে আসি উপায় ও প্রতিকারে। প্রতি রবিবার ও শনিবার সূর্য ও শনির মন্ত্র জপ করতে পারেন। কর্মে শৃঙ্খলা বজায় রাখা, পিতাকে শ্রদ্ধা করা, কালো ও লাল বস্ত্র যথাসময়ে পরা বা দান করা। বাস্তব উদাহরণ বলতে প্রশাসক, নীতি নির্ধারক এবং ন্যায়পালকদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। আমরা আলোচনা করব চন্দ্র ও শনির সংযোগ। চন্দ্র ও শনির সংযোগকে বিষাদ যোগ,
বা সংযম ও সংবেদনশীলতার সংঘাত বলে মনে করা হয়। এই যোগ মানসিক ভার, বিষণ্ণতা ও আত্মনিয়ন্ত্রণের দ্বন্দ্ব নির্দেশ করে। এটি গভীর চিন্তাশীলতা ও ধৈর্যের প্রতীক, কিন্তু অনেক সময়ই একাকিত্বকে ডেকে আনে। আমরা একবার দেখে নিই চন্দ্র ও শনির স্বভাবগুলি বা কারকতাগুলি কি কি। চন্দ্র মন, আবেগ, মা ও সংবেদনশীলতা। শনি হলেন দায়িত্ব, শৃঙ্খলা, সীমাবদ্ধতা এবং ধৈর্যের প্রতীক। তাই যখন একত্র হন তখন জাতক হন সংবেদনশীল কিন্তু আত্মসংযমী ও গম্ভীর স্বভাবের। প্রথমে দেখে নিই চন্দ্র শনি যোগের ভালো দিক। ধৈর্য ও সহনশীলতা, দার্শনিক মনোভাব এবং গভীর চিন্তা শক্তি, কঠিন পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং সমাজসেবামূলক বা বিচার সংক্রান্ত কাজে সফলতা। চন্দ্র শনি যোগের খারাপ দিক হলো মানসিক বিষণ্ণতা ও একাকিত্ব, আবেগ প্রকাশে বাধা, মা বা অন্যান্য মহিলাদের সঙ্গে সম্পর্কের জটিলতা, আত্মবিশ্বাসের ঘাটতি ও সংকোচ। এই যোগের জাতকদের প্রবল হতাশা তৈরি হয় মাঝে মাঝে। অনেক সময় এনারা আত্মহননের পথও বেছে নেন, যা এই হতাশা থেকেই তৈরি হয়। এবারে দেখে নেব কোন রাশিতে হলে শুভ হয়। তুলা, মকর, কুম্ভ, কর্কট রাশিতে শৃঙ্খলাপূর্ণ উন্নতির যোগ। সিংহ, বৃশ্চিক, মীন রাশিতে মানসিক ভার ও বিষণ্ণতার প্রবণতা দেখা যায়। এবার 12টি ঘরের মধ্যে কোন ঘরে কেমন ফল দেয় এই সংযোগ। লগ্নে হলে সংযমী মন, আবেগ নিয়ন্ত্রণে দক্ষ। দ্বিতীয় ঘরে হলে পরিবারের দায়িত্ব কাঁধে চাপে, কণ্ঠে বিষণ্ণতা দেখা যায়। তৃতীয় ঘরে চিন্তাশীল সাহস এবং নীরবতা। চতুর্থ ঘরে মা ও বাড়ির বিষয়ে শীতলতা লক্ষ্য করা যায়। পঞ্চম ঘরে হলে পরে প্রেম ও সন্তানের বিষয়ে দায়িত্ববোধ। ষষ্ঠ ঘরে হলে আবেগের সাথে কাজের ভারসাম্য। সপ্তম ঘরে হলে দাম্পত্যের দূরত্ব তৈরি হয় এবং দায়িত্ব অনেক বেড়ে যায়। অষ্টম ঘরে হলে গভীর আত্মবিশ্লেষণ, আধ্যাত্মিকতা। নবম ঘরে হলে ধর্মীয় বিশ্বাসে সংশয় ও দায়িত্ব। দশম ঘরে হলে প্রশাসনিক দায়িত্বে আবেগ নিয়ন্ত্রণ। 11তম ঘরে নির্ভরযোগ্য বন্ধু কিন্তু বন্ধনে একটা শীতলতা লক্ষ্য করা যায়। 12তম ঘরে একাকিত্ব, ধ্যান ও গোপন মানসিক চাপ। একে তো অশুভ সংযোগ, তারপরে যদি আরো পাপগ্রহ যুক্ত হয়। রাহু যুক্ত হলে বিষণ্ণতা ও ভ্রমপূর্ণ আবেগ। কেতু যুক্ত হলে আত্মবিচ্ছিন্নতা ও হতাশা লক্ষ্য করা যায়। মঙ্গল যুক্ত হলে রাগ ও আভ্যন্তরীণ বিস্ফোরণ। তবে এই যোগে মঙ্গলের যোগ অনেক সময় ব্যালেন্স করে থাকে, অর্থাৎ যে হতাশা চন্দ্র এবং শনির জন্য তৈরি হয় সেখানে যদি মঙ্গল অবস্থান করে অনেক জাতকের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে সেই হতাশা অনেকটা কেটে যায়। বুধ যুক্ত হলে মানসিক দ্বন্দ্ব ও বিশ্লেষণ অতিরিক্ততা। উপায় ও প্রতিকার বলতে গেলে এটির একমাত্র উপায় হলো শিবের উপাসনা করা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। বাস্তব উদাহরণ, গভীর চিন্তাশীল লেখক, দার্শনিক, বিচারক ও সমাজসেবীদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। এখানে একটা জিনিস বলে রাখি যে চন্দ্র যদি শনির নক্ষত্রেও থাকে তাহলেও একই ধরনের রেজাল্ট বা একই ধরনের হতাশা জাতকের মধ্যে লক্ষ্য করা যায়। মঙ্গল ও শনির সংযোগ। আমরা দুটি গ্রহের নিজস্ব বৈশিষ্ট্যগুলি একবার দেখে নিই। মঙ্গল হলো সাহস, গতি, কর্মোদ্যম এবং আগ্রাসনের প্রতীক। আর শনি হলো শৃঙ্খলা, ধৈর্য, দায়িত্ব, বাধা। তাহলে আপনারাই বুঝুন যে এটা একটা টানাপোড়েনের ব্যাপার। মঙ্গল চাইছে একটা গতিতে এগোতে, একটা উচ্ছ্বাস, উদ্যম, আর সেখানে শনি তাকে শৃঙ্খলা, ধৈর্য, দায়িত্বের মধ্যে বেঁধে রাখতে চাইছে। তাহলে জাতকের পরিস্থিতি কি হতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই যুগ্মতা প্রচণ্ড মানসিক চাপ, ধৈর্য ও বেগের দ্বন্দ্ব।
তাই সাধারণ প্রভাবের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এগিয়ে যেতে চাওয়া বনাম ধীর গতি, পরিশ্রমী ও অধ্যবসায়ী কিন্তু চাপযুক্ত মানসিক অবস্থা। সঠিকভাবে পরিচালনা করলে সফল হবে, না হলে কিন্তু বিপর্যয়ের সম্ভাবনা প্রবল। এবারে দেখে নিই কোন রাশিতে এগুলি শুভ হয়। মকর, বৃশ্চিক আর কুম্ভ, এই তিনটি রাশিতে এটি শুভ হতে দেখা যায়। এই রাশিতে শনি বা মঙ্গল শক্তিশালী থাকে, সঠিকভাবে কাজ করতে পারে। অশুভ রাশি হলো কর্কট, সিংহ, তুলা। এই সকল রাশিতে মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্তে সমস্যা দেখা যায়। এবারে এক ঝলকে শুভ ও অশুভ দিক। শুভ দিক হলো পুলিশ, মিলিটারি, নির্মাণ, প্রতিরক্ষা কাজে সাফল্য পাওয়া যায়। কারিগরি শিক্ষা বা কারিগরি বিদ্যা, বিশেষ করে মেকানিক্যাল, সিভিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গেছে। আর অশুভ হলে জেদ, ক্রোধ, মানসিক চাপ ও সংঘর্ষ প্রবণতা দেখা যায়। এই যোগে অস্ত্রোপচার, আঘাত, দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। এবারে আমরা 12টি ঘরে কি ধরনের ফল পাওয়া যায় একবার দেখে নিই। প্রথম ঘর অর্থাৎ লগ্নে যদি মঙ্গল ও শনির যোগ হয়, তাহলে জেদি, পরিশ্রমী কিন্তু মানসিক দ্বন্দ্বযুক্ত হয়ে থাকে জাতক। নিজের ওপরে অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন এরা। দ্বিতীয় নম্বর ঘরে হলে পরিবারে কঠোরতা ও সংঘাত, অর্থাৎ ঝুট ঝামেলা, একটা সংঘাতের পরিবেশ লেগেই থাকে। আর দ্বিতীয়ত হলো যে দ্বিতীয় হাউস বা দ্বিতীয় ঘর আমাদের বাক্য বা বাণীকে নির্দেশ করে। তাই এই মঙ্গলের প্রভাবে বাণী বা বাক্যের কিছু কুপ্রভাব, অর্থাৎ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা এই ধরনের প্রভাবগুলো লক্ষ্য করা যায়। তাই বাক্য প্রয়োগে এখানে নিয়ন্ত্রণ প্রয়োজন। 3 নম্বর ঘরে যদি মঙ্গল ও শনি থাকে, তাহলে পরিশ্রমী ও সাহসী ভাই বোনদের ইঙ্গিত, যোগাযোগের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে দেরি হয় বা ভুল হয়। 4 নম্বর ঘরে থাকলে গৃহস্থ জীবনে চাপ, দায়িত্ব ও কর্মভার, মাতৃস্নেহের ক্ষেত্রে পার্সিয়ালিটি দেখতে পাওয়া যায়। একই ঘরে যদি 3-4 জন ভাই বোন থাকেন, তাহলে এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্নেহ কিছুটা কম হতেও দেখা যেতে পারে। 5 নম্বর ঘরে হলে প্রেমে দেরি, সন্তানের ক্ষেত্রে প্রচুর দায়িত্ব চলে আসে, আর আত্মনিয়ন্ত্রণে কঠোরতাও লক্ষ্য করা যায়। 6 নম্বর ঘরে মঙ্গল এবং শনি, এই ঘরে কিছুটা ভালো ফল দেখতে পাওয়া যায়। শত্রু দমন, রোগ প্রতিরোধে দৃঢ় মানসিকতা থাকে। কোর্ট কাচারি সংক্রান্ত ব্যাপারে সাফল্য লাভ করেন। 7 নম্বর ঘরে হলে দাম্পত্যে দ্বন্দ্ব, ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন। বিবাহ বিলম্ব বা কষ্টপূর্ণ হতে পারে। 8 নম্বর ঘরে এই যোগ হলে আকস্মিক বিপদ, গোপন মানসিক চাপও লক্ষ্য করা যায়, কিন্তু গবেষণার প্রতি আগ্রহ দেখা যায়। 9 নম্বর ঘরে এই যোগ ধর্মীয় দায়িত্ববোধ, কিন্তু দ্বিধাদ্বন্দ্বযুক্ত চিন্তা, অর্থাৎ ধর্মের এই ব্যাপারগুলো ভালো না খারাপ, এইগুলো জনহিতকর না মানুষকে মিছেমিছেই বেঁধে রাখছে, তো এই ধরনের নানা রকম প্রশ্ন চিন্তা মাথার মধ্যে আছে। দূর ভ্রমণে অনেক বাধা বা বিঘ্ন লক্ষ্য করা যায়। এবার 10 নম্বর ঘরের সংযোগে কর্মক্ষেত্রে পরিশ্রম এবং দায়িত্বের ভার, অর্থাৎ দেখবেন একই অফিসে অনেক লোক আছে, এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রেই যত পরিশ্রমের কাজগুলো এসে পড়বে, যত ঝামেলা ঝঞ্ঝাটের কাজগুলো এসে পড়বে, ঊর্ধ্বতনদের সঙ্গে দ্বন্দ্বের একটা সম্ভাবনা তৈরি হয়। 11 নম্বর ঘরে হলে লক্ষ্য পূরণে ধৈর্য ও পরিশ্রমের প্রয়োজন, বন্ধুদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। 12 নম্বর ঘরে হলে মানসিক ক্লান্তি, ব্যয় ও একাকিত্ব, আধ্যাত্মিকতার অভিমুখে ধীরে ধীরে প্রবাহ। শনি ও মঙ্গলের যোগ মানে পরিশ্রম ও ধৈর্যের কঠিন পরীক্ষা। বুধ ও শনির সংযোগ
বুধ ও শনি যখন এক ঘরে বসেন তখন ধৈর্য, যুক্তি ও বাস্তবতার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। বুধ হলো বুদ্ধি, যোগাযোগ, বিশ্লেষণ ক্ষমতার কারক, আর শনিদেব হলেন ধৈর্য, পরিশ্রম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের কারক। তাই এই দুটি যোগ হলে আমরা যেসব শুভ ফলাফল দেখতে পাই সেগুলি হলো ধৈর্য সহকারে যুক্তিশীল চিন্তা ভাবনা, অধ্যবসায় ও বুদ্ধির সমন্বয়ে সফলতা। এনাদের বিচার শক্তি খুব দৃঢ় হয়। আইন, হিসাব বিজ্ঞান, প্রশাসন বা গবেষণায় এনারা সাফল্য লাভ করে। গুরুজনদের প্রতি সম্মান ও দায়িত্বশীলতা এনাদের যথেষ্ট বেশি থাকে। এনাদের মধ্যে মেথডিক্যাল থিঙ্কিং দেখতে পাওয়া যায়। খুব ভালো প্রবলেম সলভিং স্কিল, অর্থাৎ কোনো সমস্যাকে ধাপে 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 সলভ করা, এটাও এই সংযোগে দেখতে পাওয়া যায়। আর যেটা হলো সেটা হচ্ছে যে কমিউনিকেশনে একটা ডিসিপ্লিন লক্ষ্য করা যায়, অর্থাৎ যাকে যা খুশি বলে দেওয়া, যাকে একটা বাচালতার যে স্বভাব থাকে সেগুলি এনাদের মধ্যে থাকে না। আর অশুভ ফলাফলের মধ্যে অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ বা উদ্বেগ লক্ষ্য করা যায়। আত্মবিশ্বাসের অভাব বা কখনো কখনো হীনমন্যতাতে ভুগতে লক্ষ্য করা যায়। কথা বলার সময় একটু সন্দেহ বা জড়তা লক্ষ্য করা যায়। সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্বের অনুভূতি, অর্থাৎ এনারা নিজেদেরকে একটু গুটিয়ে রাখতে ভালোবাসেন। কখনো কখনো কঠোর ভাষা বা একটু দুর্ব্যবহারের ঝোঁক লক্ষ্য করা যায়। আর একটা দিক হলো যে কিছুটা পেসিমিস্টিক অ্যাপ্রোচ থাকে এনাদের, আর চিন্তার মধ্যে একটু রিজিডিটি, অর্থাৎ সব জিনিস এক্সপ্লোর করে দেখার এনাদের মধ্যে থাকে না। অনেক সময় এনাদের চিন্তার মধ্যে একটা রিজিডিটি লক্ষ্য করা যায়। এবার দেখে নেব বুধ ও শনির এই সংযোগ 12টি ভাবে কিরকম ফলাফল দিয়ে থাকে। এই সংযোগ কেন্দ্র বা ত্রিকোণে হলে ভালো ফল পাওয়া যায়, আর 6, 8, 12তে কিছুটা মিশ্র বা খারাপ ফল লক্ষ্য করা যায়। চলুন দেখে নিই লগ্নভাবে এই যোগ যদি তৈরি হয় তাহলে গম্ভীর স্বভাব এবং দায়িত্ববান চরিত্রের হন এনারা। দ্বিতীয় ঘরে হলে অর্থের ব্যাপারে খুবই সংযমী এবং একটা সতর্কতা লক্ষ্য করা যায়। তৃতীয় ভাবে হলে কম কথা বলেন আর গভীর চিন্তায় এনারা মগ্ন থাকেন। চতুর্থ ঘরের এই যোগ হলে এনাদের শৈশব অনেক সময় বেশ কঠিন হয়ে থাকে। পঞ্চম ঘরে হলে এনারা পড়াশোনায় ভীষণ ধৈর্যশীল হয়ে থাকেন, কিন্তু প্রেমের ব্যাপারে অনেক দেরিতে সাফল্য পেতে দেখা যায়। ষষ্ঠ ঘরে হলে শত্রুর বিরুদ্ধে যুক্তির মাধ্যমে বিজয় পেতে লক্ষ্য করা যায়। সপ্তম ঘরে হলে দাম্পত্যে দূরত্ব বা বিয়েতে দেরি হতে লক্ষ্য করা যায়। অষ্টম ঘর, যা কিনা রিসার্চকেও নির্দেশ করে, সেই ঘরে এই যোগ হলে এনাদের একটা গবেষণামূলক মনোভাব লক্ষ্য করা যায়। নবম ঘরে এই যোগ তৈরি হলে গুরু ও ধর্মে ধৈর্যপূর্ণ অনুসরণ করতে দেখা যায়। দশম ঘরে এই যোগ তৈরি হলে প্রশাসনিক ও আইনি কাজে সফলতা লক্ষ্য করা যায়। 11তম ঘরে এই যোগ দেখা গেলে এনাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমেই উপার্জন করতে হয়। 12তম ঘরে হলে এনারা একাকিত্বে ভোগেন এবং বিদেশে পরিশ্রমের মাধ্যমে সফল হতে দেখা যায়। এবার দেখে নিই যেসব রাশিতে শুভ ফল দেয়। মকর, শনির নিজের রাশি এবং বুধ বাস্তবমুখী। কুম্ভ, শনি শক্তিশালী, যুক্তির প্রসার। কন্যা, বুধের উচ্চ রাশি, শৃঙ্খলা ও বিশ্লেষণ ক্ষমতা বেশি থাকে। বৃষ, ধৈর্য ও সৃজনশীলতার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। আর তুলা, যেখানে শনি উচ্চ হন। আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল পাওয়া যায় সেগুলি হলো কর্কট, মানসিক চাপ বৃদ্ধি হয়। মীন রাশি, বাস্তবতা ও কল্পনার সংঘাত লক্ষ্য করা যায়। বৃশ্চিক, সন্দেহপ্রবণ মন তৈরি হয়। এবং সিংহ,
অহংবোধ এবং দম্ভ থাকে। উপসংহার বা পরিশেষে বলি, বুধ শনি যুগ্ম যোগে ধৈর্য ও বিশ্লেষণের শক্তি বৃদ্ধি পায়। শুভ হলে জাতক আইনি, প্রশাসনিক এবং গবেষণামূলক ক্ষেত্রে সাফল্য লাভ করে। অশুভ হলে মানসিক ভার ও সংযোগহীনতা লক্ষ্য করা যায়। বৃহস্পতি ও শনিদেব যখন একই ঘরে বসেন তখন কি ফলাফল জাতক জাতিকা পেয়ে থাকে? বৃহস্পতি ও শনির কনজাংশন হলো আদর্শ ও বাস্তবতার সংঘাত, ধৈর্য ও ন্যায়বোধের মিলন। বৃহস্পতি দেব হলেন জ্ঞানের কারক, ন্যায়বোধ, ধর্ম, শিক্ষার কারক। আর শনি হলেন ধৈর্য, নিয়ম, পরিশ্রম, বাস্তবতা এইগুলির কারক। তাই যুগ্ম যোগ মানে একই ঘরে এই দুই গ্রহের একত্রে প্রভাব বিস্তার, অর্থাৎ এই বৃহস্পতির কারকতা এবং শনির কারকতা দুটি মিলিয়ে আমরা বৈশিষ্ট্যগুলি পাব। তো একবার শুভ ফলাফলগুলো দেখে নিই। ধার্মিক অথচ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, কঠোর অধ্যাবসায়ে উচ্চশিক্ষায় সফলতা। এই কঠোর অধ্যাবসায়ে কিন্তু শনিদেব দেন আমাদের, উনি আমাদের ধৈর্যশীল হতে শেখান। ন্যায়পরায়ণ প্রশাসক বা বিচারক হবার যোগ, অধ্যয়ন, গবেষণা ও শৃঙ্খলায় সাফল্য পাওয়া যায়। দায়িত্বপূর্ণ এবং নীতিনিষ্ঠ চরিত্র, এই জাতক জাতিকাদের অ্যানালাইটিক্যাল পাওয়ার খুব ভালো থাকে। এনারা যে কোনো পরিস্থিতি বা যে কোনো ডেটা দেখে তার একটা সুন্দর অ্যানালিসিস করতে পারে। আর একটা গুণ হলো যে এনাদের সাফল্যটা চট করে আসে না, কিন্তু স্লো বাট স্টেডি ওয়েতে আসে। অশুভ ফলাফল, চিন্তায় দ্বন্দ্ব, আদর্শ বনাম বাস্তবতা, অধ্যাবসায় দেরি, হতাশা ও আত্মসন্দেহ। শনিদেব কোনো কিছু দেন কিন্তু দিতে অনেক সময় লাগে, তাই মানুষের মধ্যে একটা কনফিডেন্সের অভাব তৈরি হয় যে সত্যিই পারবো তো, এই জায়গাটা আমরা পৌঁছাবো তো। এনাদের মধ্যে একটা ধর্মীয় কড়াকড়ি বা কড়া মনোভাব থাকে এবং একটা একগুঁয়েমির চরিত্র দেখতে পাওয়া যায়। অশুভ ফলাফলের মধ্যে জ্ঞানের ভারসাম্যহীনতাও আমরা দেখে থাকি। সম্পর্ক ও শিক্ষায় বাধাপ্রাপ্ত হন জাতক জাতিকারা। আর একটা জিনিস হলো যে এনারা না একটু অর্থোডক্স টাইপের হন, মানে আমরা প্রগতিশীল বলতে যেটা বুঝি, নতুনকে সঙ্গে নিয়ে চলা, এই জায়গাটা এনারা ঠিক অ্যালাউ করেন না। সেই পুরনো ধ্যান ধারণা যা রয়েছে সেগুলোকে নিয়ে চলতে ভালোবাসেন। এবার দেখে নেব 12টি ভাবে বৃহস্পতি ও শনির যুগ্ম যোগের ফলাফল। যদি এই যোগ ফার্স্ট হাউস বা লগ্নে হয় তাহলে জাতক গুরু গম্ভীর ও দায়িত্ববান স্বভাবের হন। দ্বিতীয় ঘরে হলে অর্থে সংযম ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা দেখতে পাওয়া যায়। তৃতীয় ভাবে হলে সংযত চিন্তা ও বাস্তব ভিত্তিক অভিব্যক্তি। চতুর্থ ঘরে হলে পারিবারিক নীতিবাদ, গৃহে নিয়ম অনুবর্তিতা, গৃহে একটা বা বাড়িতে একটা ডিসিপ্লিন থাকবে। পঞ্চম ভাবে হলে শিক্ষা ও সন্তান বিষয়ে কঠোর মনোভাব। ষষ্ঠ ভাবে হলে শত্রু দমনে যুক্তি ও ধৈর্যের ব্যবহার। সপ্তম ঘরে সম্পর্ক নির্ধারিত নীতিবোধ এনারা মেনে চলে। অষ্টম ঘরে হলে আধ্যাত্মিক গবেষণা এবং গুপ্ত শক্তি লক্ষ্য করা যায়। নবম ঘরে হলে ধর্ম ও নৈতিকতা মিশ্রিত দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়। দশম ঘরে হলে আইনি এবং প্রশাসনিক উচ্চ পদে এনারা আসীন হন এবং যথেষ্ট উন্নতি করেন। 11তম ঘরে হলে সমাজ কল্যাণে কঠোরতা ও ন্যায় পরায়ণ হয়ে থাকেন। 12তম ঘরে হলে একাকিত্বে আধ্যাত্মিক উন্নয়ন দেখতে পাওয়া যায়। এবার দেখে নেব এই সংযোগ যেসব রাশিগুলিতে শুভ ফল দেয়। মকর রাশি, শনির নিজ রাশি এবং বৃহস্পতি শৃঙ্খলিত জ্ঞান। কুম্ভ, এটিও শনির নিজের রাশি, সামাজিক ন্যায় ও নীতিনিষ্ঠতা। মীন হলো বৃহস্পতির নিজের রাশি, আধ্যাত্মিক ভারসাম্য লক্ষ্য করা যায়। বৃষে স্থিতিশীলতা ও ধৈর্যের যোগ লক্ষ্য করা যায়। আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল পাওয়া যায়, কর্কট, মেষ, সিংহ এবং বৃশ্চিক। তাই শেষ করার আগে
আর একবার বৃহস্পতি শনি যুগ্ম যোগ একজন নীতিবান, ধৈর্যশীল এবং বাস্তববাদী জাতক গড়ে তোলে। শুভ হলে প্রশাসক, শিক্ষক, গবেষক বা আইনবিদের সফলতা দেখা যায়। অশুভ হলে মানসিক দ্বন্দ্ব, কড়াকড়ি নীতি ও হতাশাপ্রবল হতে পারে। শুক্র শনির যুগ্ম যোগ ভোগবিলাস বনাম দায়িত্ব, সম্পর্ক ও বাস্তবতার সংঘাত। প্রথমে আমরা দেখে নিই শুক্র আমাদের জীবনে কি কি ভূমিকা পালন করে। শুক্রাচার্য হলেন প্রেম, রূপ, বিলাসিতা, রিলেশনশিপ এগুলির কারক। আর শনিদেব হলেন দায়িত্ব, শৃঙ্খলা, সীমাবদ্ধতা, পরিশ্রমের কারক। তাহলে এই যোগ ভোগ এবং কঠোর বাস্তবতার মেলবন্ধন। শুভ ফলাফল বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যে এই যোগ প্রচুর অর্থ দিয়ে থাকে জাতক জাতিকাদের। শনি হলেন কর্মের দেবতা, তাই কর্ম করে অর্থ উপার্জন এবং সেই উপার্জনের অ্যামাউন্টটা বেশ ভালো মতন হয়। সম্পর্ক ও প্রেমে দায়িত্বশীলতা, সৃজনশীলতা ও বাস্তবতাকে একত্রে পরিচালন করার ক্ষমতা। শিল্প বা ফ্যাশন জগতেও পরিশ্রমে সফলতা। যেহেতু শুক্রাচার্য রয়েছেন তাই ফ্যাশন হচ্ছে ওনার ডোমেন। পরিশীলিত ও স্থিতিশীল প্রেম জীবন। কিন্তু অনেক সময় কি হয় না, এই সংযোগটা না প্রেম বা বিবাহিত জীবনে দুটো সমস্যা সৃষ্টি করে। বিনয়ী ও সংযত ব্যক্তি, এই যোগের জাতক জাতিকারা কোনো বড় ধরনের ব্যবসা, মানে ছোটখাটো ব্যবসা না, বেশ বড় ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকে বা ব্যবসাকে একদম অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। সামাজিকভাবে মান সম্মান পা। আর একটা ব্যাপার আপনাদের এখানে বলে রাখ যে শনি হলেন বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তিদের নির্দেশ করে। দেখবেন বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, বৃদ্ধ বাবা মা, তাহলে সেখান থেকে মানে তাদের উপস্থিতির কারণে বাড়িতে অর্থাগম হয়। তাই এই বয়স্ক মানুষদের সেবা যত্ন করলে এই যোগ যদি থাকে তাহলে প্রচুর অর্থের আপনারা উপার্জন করতে পারবেন। এবার অশুভ ফলাফল বলতে গিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এদের জীবনে কখনো টাকার তো অভাব হয় না, কিন্তু শরীর নিয়ে কিছু সমস্যা রয়ে যায়, অর্থাৎ কিছু ক্রনিক ব্যাধি এনাদেরকে সমস্যায় ফেলে। দ্বিতীয়ত হচ্ছে মাল্টিপল রিলেশনশিপের দিকেও এনারা ঢুকে থাকেন অনেক সময়। আর আরেকটা ব্যাপার হলো নিজের থেকে বড় মহিলাদের সাথে এনাদের সম্পর্ক স্থাপন হয়ে থাকে। অশুভ ফলাফলের মধ্যে প্রেমে দেরি, সম্পর্কের ক্ষেত্রে ঠান্ডা মনোভাব, অর্থাৎ একটা কোল্ড রিলেশন, ভোগবিলাতে সীমাবদ্ধতা বা দমন। যেহেতু এরা কর্মের মধ্যে বেশি লিপ্ত থাকে তাই এই ভোগবিলাস বা সম্পর্ক বা এই ব্যাপারগুলো খুব একটা সময় দিতে পারে। অনেক সময় বিবাহে অনেক দেরি হয়ে যায়। সৌন্দর্য বা আনন্দ উপভোগে বাধা, আত্মসম্মান ও স্বীকৃতির অভাব, প্রেমে বিষাদ বা হতাশা তৈরি হয়। এবার দেখব যে 12টি ভাবে এই যোগের কি ধরনের ফলাফল পাওয়া যায়। লগ্ন ভাবে অর্থাৎ প্রথম ঘরে এই যোগ হলে সংযত, সৌন্দর্য, দায়িত্বপূর্ণ ব্যক্তি। দ্বিতীয় ঘরে হলে অর্থ উপার্জনে ধৈর্য ও শৃঙ্খলা লক্ষ্য করা যায়। তৃতীয় ঘরে হলে সম্পর্ক ও সৃজনশীলতায় সংযম রেখে পারে। তবে অনেক সময় কত ভাই বোনদের এ সম্পর্কটা খারাপ। চতুর্থ ঘরে হলে গৃহজীবনে শৃঙ্খলা ও দায়িত্বের পরিমাণ বেড়ে যায়। পঞ্চম ঘরে হলে প্রেমে দেরিবাদ, সন্তানের বিষয়ে সতর্কতা, সন্তানকে নিয়ে একটা চিন্তা এনাদের রয়েই থাকে। ষষ্ঠ ঘরে হলে শত্রুদের প্রতি নরম মনোভাব পোষণ করেন এনারে।
সপ্তম ঘরে হলে বৈবাহিক জীবনের দূরত্ব বা ঠান্ডা সম্পর্ক অর্থাৎ কোল্ড রিলেশন। অষ্টম ঘরে হলে সম্পর্কের গোপনতা, ধৈর্যশীলতা। নবম ঘরে এই যোগ হলে মূল্যবোধে শৃঙ্খলা ও নীতির মেলবন্ধ। সব থেকে ভালো ঘর হচ্ছে এই দশম। শিল্প, ডিজাইন বা সাজগোজের পেশায় এনারা খুব সাফল্য লাভ করে। 11তম ঘরে হলে সামাজিক রুচি ও লাভে ধীরগতির উন্নতি। 12তম ঘরে হলে প্রেমে বিচ্ছিন্নতা ও আত্মত্যাগের প্রবণতা। এবার দেখব কোন রাশিগুলিতে শুভ ফল পাওয়া যায়। বৃষ, মকর, তুলা এবং কন্যা। আর যেসব রাশিগুলিতে অশুভ বা দুর্বল ফল পাওয়া যায় সেগুলি হলো কর্কট, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। তাই শেষ করার আগে এই শুক্র শনি যুগ্ম যোগ প্রেম ও দায়িত্বের মধ্যে ভারসাম্য প্রয়োজন। আর আরেকটা কথা এখানে বলে রাখি, যেহেতু এদের ব্যবসা বা কর্মক্ষেত্রটা বেশ বড় হয়, তাই এনাদের অনেক ভৃত্য বা কর্মচারী বা সাবঅর্ডিনেট থাকে, যাদের মাধ্যমে এনারা কাজগুলো করিয়ে নেন। জাতক পরিশীলিত, পরিশ্রমী ও সংযমী প্রেম জীবন যাপন করে। অশুভ হলে প্রেমে দেরি, বিচ্ছিন্নতা বা বিষণ্ণতা প্রবল। শনি ও রাহুর সংযোগ, এটা একটা খুব এক্সেপশনাল একটা সংযোগ। কারণ এই সংযোগটা, ধরুন রাহু এবং শনি 18 বছর পর পর একসঙ্গে এক জায়গায় আসে, তাই যোগটা কিন্তু বেশ বিরল যোগ। অর্থাৎ 18 বছরের অপেক্ষা করতে হবে শনি এবং রাহুকে এক জায়গায় পেতে গেলে। সুতরাং কম মানুষের মধ্যেই এই সংযোগটা লক্ষ্য করা যায়। কিন্তু যাদের যায় বা যাদের মধ্যে এই সংযোগ আছে, তাদের জীবনটা কেমন হয় চলুন একবার দেখে নিই। শনি বলতে আমরা বুঝি দায়িত্ব, পরিশ্রম, ধৈর্য, সীমাবদ্ধতা এবং কর্ম। রাহু হলো ছলনা, ভ্রান্তি, উচ্চাকাঙ্ক্ষা, প্রযুক্তি। এই রাহু যখন আপনাকে অর্থ বা ওয়েলথ দেবে বা সাকসেস দেবে, সেই সাকসেস কিন্তু নর্মাল হয়, সেটা খানিকটা অ্যাবনর্মাল ওয়েলথ দেয়, অ্যাবনর্মাল সাকসেস দেয়। রাহু জড়িয়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এই ধরনের কাজের সঙ্গে, অর্থাৎ প্রযুক্তিমূলক কাজের সাথে। আর শনি আর রাহু যখন যুক্ত হয়, তখন শনির সেই কর্মটাকে রাহু অনেক গুণ বাড়িয়ে দেয়। রাহু হলো এক্সপ্যানশন। তাহলে দেখে নি যে শুভ ফলাফল কি পাওয়া যায়। প্রশাসনিক ও গোপন কর্মক্ষেত্রে সাফল্য লাভ করে। প্রযুক্তি, গোয়েন্দা, আইন ও তদন্তে দক্ষতা দেখা যায় জাতক ও জাতিকার মধ্যে। কঠোর পরিশ্রম ও কৌশলময় উচ্চাকাঙ্ক্ষা। আর রাহু বিদেশকেও নির্দেশ করে, তাই বিদেশে দীর্ঘমেয়াদী কর্মজীবন। জটিল সমস্যা সমাধানে ধৈর্য এবং বুদ্ধি এই যোগ থেকে পাওয়া যায়। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে এই যুগ্ম যোগের এই শনি এবং রাহু যোগ যাদের থাকে, তারা ধরুন একটা কাজ বেশ সব কিছু গুছিয়ে শুরু করলো, কিছুদিন চলার পরে এদের মধ্যে একটা না কনফিউশন তৈরি হয়, একটা ভাবনা আসে, সত্যি এটা সফল হবে তো, সত্যি এটা সাকসেস দেবে তো। আর এই ভাবনাটা বা এই কনফিউশনটা যারা কাটিয়ে উঠতে পারে, তারা কিন্তু বহু দূর পর্যন্ত যায়, তাদের সাকসেসটা এনর্মাস সাকসেস হয়। কিন্তু ওই কনফিউশনে থেমে গেলে তখন আর তাদের বৃদ্ধিটা ওখানেই বন্ধ হয়ে যায়। অশুভ ফলাফলের মধ্যে মানসিক চাপ, সন্দেহ, দুঃখবোধ, কর্মজীবনে প্রতারণা ও অশান্তি লেগে থাকে। সমাজ থেকে এরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অভিমানী স্বভাবের হয়ে থাকে। আইন ভঙ্গের ঝুঁকি এবং গোপন শত্রুতা এদের ওপরে কাজ করে। এখানে একটা কথা বলি যে এদের না কোনো ভালো জিনিস সহজে নজর লেগে যায়, অর্থাৎ লোকের কুদৃষ্টি বা খারাপ প্রভাবটা সহজে এদের চট করে প্রভাবিত করে। তাই এই যোগের জাতক জাতিকাদের কোনো কাজ যখন নতুন শুরু করছে বা কোনো কাজ একটা চলছে, সেটা ঢাক পিটিয়ে আত্মীয় স্বজন, তারপরে পাড়া পড়শি এদেরকে বলার দরকার নেই, নিজের কাজ নিজের মতো করে করে যাও। আর এই যে দেখছেন আইন ভঙ্গের ঝুঁকি, এখানে এদের
একটা জেনারেল প্রবণতা কিছুটা থাকে যে অনৈতিক পথ বা শর্টকাট অবলম্বন করার। তাই এরা যদি আনএথিক্যাল রাস্তা ধরে তাহলে তার ফল কিন্তু খুব একটা ভালো হয় না। তখন তাদের লংজিভিটির ওপরে প্রভাব আসে। লংজিভিটিকে দেয় শনি দেয়, আর তার ওপরে এই রাহুর ছায়া পড়ে এবং ক্রনিক ডিজিজ এদেরকে গ্রাস করে, যেটা এদেরকে কুড়ে কুড়ে খায়। আর মৃত্যুটাও বড় কষ্টকর মৃত্যু হয়। শরীরের যেসব জয়েন্ট গুলো আছে বা হাড় আছে সেইগুলোর ওপরে খুব পেইনফুল জয়েন্ট হয়ে যায় বা হাড়ের রোগ দেখা যায়। তাই হঠাৎ পতন বা বিশ্বাসঘাতকতা থেকে এদের বেঁচে থাকতে হবে। এবার দেখে নি 12টি ভাবে শনি রাহু যুগ্ম যোগের কি ফলাফল পাওয়া যায়। যদি লগ্নে হয় তাহলে এরা গম্ভীর প্রকৃতির হয়, গোপনীয়তা অবলম্বন করে এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। দ্বিতীয় ঘরে হলে অর্থে সমস্যা, কথা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়। তৃতীয় হলে ভাই বোনের সঙ্গে কিছুটা সম্পর্কে জটিলতা তৈরি হয়। চতুর্থ ঘরে হলে গৃহে দুঃখ, একাকিত্বে ভোগে এরা। পঞ্চম ঘরে প্রেমে ভ্রান্তি, সন্তানের বিষয়ে একটা দুশ্চিন্তা এদের থেকেই যায়। ষষ্ঠ ঘরে হলে গোপন শত্রুতা, স্বাস্থ্য বিষয়ে সমস্যা দেখা যায়। সপ্তম ঘরে বৈবাহিক জীবনে কঠোরতা ও অস্পষ্টতা অর্থাৎ তাল মিলের অভাব বা ক্ল্যারিটির অভাব তৈরি হয়। অষ্টম ঘরে হলে গোপন ঘটনা, অতীত কেন্দ্রিক সমস্যা এদেরকে বেশ ভোগায়, অর্থাৎ বহু পুরনো কোনো একটা ঘটনা, একটা কোনো ঝামেলা নতুন করে চাগার দিয়ে উঠলো, সেটা প্রকাশ্যে এসে এদের লাইফটাকে ডিস্টার্ব করে দেয়। নবম ঘরে হলে ভাগ্যে দেরি এবং ধর্ম সম্পর্কে এদের একটা অদ্ভুত টাইপের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। দশম ঘরে হলে কর্মক্ষেত্রে গোপন ষড়যন্ত্রের শিকার হন এনারা। 11তম ঘরে হলে লাভে ধৈর্য প্রয়োজন আর বন্ধুর বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। 12তম ঘরে হলে সব থেকেই বাজে রেজাল্ট পাওয়া যায়, মানসিক অবসাদ এবং আত্মবিশ্বাসের সংকট লক্ষ্য করা যায়। যেসব রাশিতে শুভ ফল দেয় সেগুলি হলো মকর, কুম্ভ, কন্যা এবং বৃশ্চিক। আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল লক্ষ্য করা যায় সেগুলি হলো কর্কট, সিংহ, মীন এবং ধনু। শেষ করার আগে এটাই বলবো যে এই যোগ যদি সঠিকভাবে মানুষ এথিক্যালি কাজে লাগায় তাহলে বহু দূর পর্যন্ত যেতে পারে এই যোগের জাতক জাতিকারা। আর যদি অশুভ হয় তাহলে মানসিক অবসাদ, বিভ্রান্তি ও বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে। শনি এবং কেতুর সংযোগ, শনি রাহুর মতো শনি কেতুও একটি বিরল সংযোগ বলা যায়, কারণ শনি খুবই স্লো মুভিং প্ল্যানেট। এক একটি ঘরে প্রায় 2.5 বছর করে থাকেন, তাই একটা ঘরে আবার ঘুরে আসতে প্রায় 30 বছর সময় লেগে যায়। আর কেতু বা রাহুও এক একটা রাশিতে 1.5 বছর করে কাটান, তাই 18 বছর সময় লাগে তাদের আসতে। তাই এই সংযোগ প্রায় 18 বছর পর পর লক্ষ্য করা যায়। তো আমরা দেখি যে শনি এবং কেতু যখন জাতকের কোনো ঘরে একসাথে বসে তখন কি ধরনের রেজাল্ট জাতক জাতিকা পান। শনি এবং কেতুর সংযোগ জাতকের মধ্যে গুরুতর দায়িত্ববোধ, বিচ্ছিন্নতা, আধ্যাত্মিক টানাপোড়েন এবং গোপন কষ্ট নিয়ে আসে। এটি কঠোর পরীক্ষা ও আত্মসংযমের নির্দেশক। শনি হলো দায়িত্ব, ধৈর্য। শনিকে আমরা বলি ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। ন্যায়াধীশ কেন না, ভালো পথে থাকলে, ভালো কাজ করলে শনি যেমন সন্তুষ্ট হন এবং তার মতো রেজাল্ট দেন। যখন কেউ অন্যায়ের পথ বেছে নেয়, যখন কেউ শর্টকাট অবলম্বন করে বা অলসতা বা কর্মের প্রতি বা কাজের প্রতি সেই রকম মনোনিবেশ না থাকে, তখনই শনির দণ্ড নেমে আসে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে চোখের সামনে এরকম জাতক জাতিকা দেখছেন যারা অন্যায় কাজ করে পার পেয়ে যাচ্ছে, বেশ তো জীবনে ভালো সুখে শান্তিতেই আছে, কইকা তাদের তো কিছু হয় না। দশা আসতে দিন, যখন সঠিক দশা পড়বে তাদের জীবনে দেখবেন ঠিক আবার তারা গ্রাউন্ডেড হয়ে গেছে, আবার তারা সেই পুনর্মূষিক ভব বলে না, সেই অবস্থা তাদের হয়েছে।
সুতরাং জীবনে ন্যায় এবং ধৈর্যের পথে থাকলে শনিদেবের কৃপা অবশ্যই পাওয়া যায়। আর সাথে হলো কেতু। কেতু হলো বিচ্ছিন্নতা, রহস্য, আধ্যাত্মিকতা এবং সব থেকে বড় কথা হলো ইনটেন্ট, মানে কোনো একটা কাজ আপনি কি ইনটেন্ট নিয়ে করছেন, অর্থাৎ কি আপনার মনের মধ্যে রয়েছে যে এখান থেকে আমি শর্টকাটে কিছু ইনকাম করে নেব বা কিছু লোকে প্রবঞ্চনা করব, তাহলে কিন্তু কেতু সেখানে রুষ্ট হচ্ছে। তো এই যুগ্ম যোগে জাতক হয় দায়িত্বশীল কিন্তু বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ। কিন্তু সঠিক ইনটেন্ট নিয়ে যদি এই যোগের জাতক জাতিকারা কাজ করেন তাহলে অনেক দূর পর্যন্ত যেতে দেখা যায়। শুভ প্রভাব কি কি থাকে? কঠোর নিয়মানুবর্তিতা, একটা রুটিন লাইফ এরা মেনটেন করে, আত্মসংযম এবং ধ্যান, অর্থাৎ এই জাতক জাতিকারা ধ্যান, প্রাণায়াম বা মেডিটেশনের মধ্যে থাকেন। আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তির প্রতি ঝোঁক। আমরা যে বলি মোক্ষ বা মোক্ষ লাভ একমাত্র কেতুই দিতে পারে, জীবন থেকে মুক্তি, দায়িত্ব ও গোপন কাজের সাফল্য। আর অশুভ প্রভাবের মধ্যে একাকিত্ব ও অবসাদ, সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্নতা, কষ্ট ও পরীক্ষার মধ্যে দিয়ে এদের যেতে হয়, আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়। এবার দেখে নি কোন রাশিতে ভালো। শুভ হলো বৃশ্চিক, মীন, মকর, আর দুর্বল হলো সিংহ ও কর্কট। এবার 12টি ঘরে কি ধরনের ফলাফল পাওয়া যায় সেগুলি একবার চোখ বুলিয়ে নি। যদি কারোর লগ্নে বা প্রথম ঘরে এই যোগ দেখা যায় তাহলে শারীরিক কষ্ট ও আত্মগোপনের বা আত্মবিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়। দ্বিতীয় ঘরে হলে অর্থ ও পারিবারিক দ্বন্দ্ব থাকে। তৃতীয় ঘরে হলে ভাই বোনের সঙ্গে দূরত্ব তৈরি হয়। চতুর্থ ঘরে হলে মায়ের যে স্নেহ, মায়ের যে মমতা, সেখান থেকে এরা কিছুটা বঞ্চিত হন। পঞ্চম ঘরে হলে সন্তান ও শিক্ষা, এই দুটি ব্যাপারে এদেরকে কিছু ট্রাবলের মধ্যে পড়তে হয়। ষষ্ঠ ঘরে হলে গোপন শত্রু ও রোগ। এই কেতুর যদি রোগ হয়, কেতুর সম্পর্কিত রোগ, তাহলে দেখবেন আপনি এই ডাক্তারের কাছে যাচ্ছেন, ওই ডাক্তারের কাছে যাচ্ছেন, কিছুতেই আপনার রোগ আর ধরা পড়ছে না, সঠিক চিকিৎসা কিছুতেই হচ্ছে না। তো অনেক সময় এই ষষ্ঠ ঘরে থাকলে এই ধরনের একটা প্রভাব লক্ষ্য করা যায়। সপ্তম ঘরে হলে বৈবাহিক জীবনের দূরত্ব। অষ্টম ঘরে হলে গোপন রহস্য এবং আধ্যাত্মিক শক্তি। অষ্টম ঘরে শনি কেতু যদি কনজাংশন হয় তাহলে খুব ভালো জ্যোতিষ বা অকাল সায়েন্সের প্রতি এদের দারুণ জ্ঞান বা প্রবণতা লক্ষ্য করা যায়। নবম ঘরে হলে ধর্মে কঠোরতা ও গোঁড়ামি লক্ষ্য করা যায়। এরা বেশ মানে একটা কথা আমরা বলি না যে প্রগতিশীল, যে ধর্ম নিয়ে যে পুরানো ধ্যান ধারণা মানুষের মধ্যে গেঁথে থাকে, তো এনারা ওই ধর্ম নিয়ে ভীষণ গোঁড়া হন। যুগের সাথে সাথে যে চেঞ্জ গুলো আসে সেগুলোকে এনারা সহজে মেনে নিতে পারেন। দশম ঘরে হলে পেশাগত দায়িত্বে চাপ লক্ষ্য করা যায়। 11তম ঘরে হলে লক্ষ্য অর্জনে একটা ধীর গতি দেখা যায়। 12তম ঘরে হলে আধ্যাত্মিকতা ও নিঃসঙ্গতা। এই যে মোক্ষ লাভ বা মোক্ষের কথা বলছি না, তো এই 12তম ঘরে যখন শনি কেতুর কনজাংশন হয় তখন এনারা ওই মোক্ষের পথেই এগিয়ে যান, জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে আপনাদের বলে রাখি যে এই শনি কেতুর কনজাংশনে আপনারা যদি কেতুর রিলেটেড কাজ করেন, কেতুর রিলেটেড কাজ কি ধরনের না আধ্যাত্মিকতা, অকাল্ট সায়েন্স, এই জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, এই ধরনের যদি কাজ করেন এবং ইন্টেন্টটা ভালো হতে হবে, মানে লোক ঠকানো বা অসাধু উপায় অবলম্বন করলে কিন্তু হবে না। তো ভালো ইন্টেন্ট নিয়ে কেতুর কাজ করলে খুব ভালো সাফল্য পেতে দেখা যায়। আর একটা কথা এখানে বলে রাখি আপনাদের যে এই জাতকেরা দেখা যায় যে জীবনের এক একটা পর্যায়ে বেশ কিছু বছর, ধরুন 20 বছর, 25 বছর, 30 বছর পর পর না নিজের যে প্রফেশন, সেই প্রফেশনটাকে আমূল বদলে ফেলে। মানে বিগত 20 বছর ধরে কোনো একটা কাজ করে আসছে, সেটা হয়তো এক রকমের কাজ, কিন্তু সেখান থেকে হঠাৎ একদম সম্পূর্ণ অন্য রকমের কাজের মধ্যে এনারা ঢুকে পড়ে। তো এই একটা প্রবণতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এই ছিল শনি এবং কেতুর সংযোগের প্রতিবেদন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই
বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে নতুন সিরিজ নিয়ে। আপনাদের সাজেশন বা কমেন্টের অপেক্ষায় রইলাম।